আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, মোস্তাহিদ নাসিরুদ্দৌলা মাদ্রাসা, সাধারণপুর, বগুড়া। নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতেছ এবং পাঠের কার্যাদি অনলাইনে চালিয়ে যাচ্ছ। তো আমি আজকে 28 মার্চ 2020 তারিখে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশ থেকে আলোচনা করছি। তোমরা খেয়াল করো যে আমরা নিয়তি নামে একটা গল্প আছে বাংলাতে, সাহিত্যিক, লেখক হল হুমায়ুন আহমেদ। তিনি নিয়তি গল্পে নিয়তিটা কি, কিসের নিয়তি, সেটা তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তো আমরা আগে প্রথমে হুমায়ুন আহমেদ সম্বন্ধে জেনে নিই। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালে 13 এপ্রিল। তিনি নেত্রকোনা জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার শিক্ষা জীবন শুরু করেন। প্রথমে তিনি আমাদের এই বগুড়া জেলার একমাত্র সরকারি জেলা স্কুল থেকে তিনি 1965 সালে মাধ্যমিকে উত্তীর্ণ হন। মাধ্যমিক শ্রেণী থেকে তিনি পাশ করেন। মাধ্যমিক ম্যাট্রিক পাস। তিনি বগুড়া জেলা স্কুল থেকে 1965 সালে ম্যাট্রিক পাস করেন এবং 1966 সালে ঢাকা কলেজ থেকে তিনি আইএ পাস করেন। তিনি কৃতিত্বের সহিত আইএ পাস করেন। তার শিক্ষা জীবন ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর বা এমএ ডিগ্রি লাভ করেন 1972 সালে এবং এই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং তিনি যে একজন লেখক সাহিত্যিক, তার সূচনা হয়েছিল তার ছাত্র জীবন থেকেই। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তিনি অধ্যাপনা করার পরে তিনি বুঝলেন যে না, আমাকে বড় লেখক হতে হলে আমাকে এই বিশ্ববিদ্যালয়ের চাকরি ত্যাগ করতে হবে। কাজেই তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এত বড়টা চাকরি, সেটাকে তিনি ত্যাগ করে তিনি লেখালেখির কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং দীর্ঘ জীবন, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পেশা, এই লেখালেখি তিনি চালিয়ে গেলেন। তিনি বিভিন্ন বিষয়ে, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে তিনি অবদান রেখেছেন। যেমন সাহিত্য রচনা, তারপরে প্রবন্ধ রচনা, তারপরে নাটক, সিনেমা,
তারপরে হলো চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, অর্থাৎ তিনি তার জীবন বিচিত্রময় ছিল। তিনি তিনি নিয়তি নামে একটা গল্প লিখেছেন, যেটা তোমাদের দশম শ্রেণীতে পড়ানো হয় একবারে শেষের দিকে। এই গল্পটি আমি এখন বর্ণনা করতেছি। হুমায়ুন আহমেদের এই নিয়তি গল্পে আমরা লক্ষ্য করি যে নিয়তি গল্পের একজন লেখক, একজন প্রধান চরিত্র তিনি একজন সরকারি চাকরিজীবী। তিনি তার চাকরি বদলি করে তিনি এক জায়গায় বদলি হয়ে গেছেন, সেখানে তিনি এই অবস্থান করতেছেন। সেই জায়গাটা হলো একটা সরকারি জায়গা, সেটা হলো একজন রাজার বাড়ি। সেই রাজার বাড়িতে তিনি উঠলেন। সেখানে ওই বিদ্যুতের ব্যবস্থা ছিল না, যাই হোক সেখানে তিনি বিদ্যুতের ব্যবস্থা করলেন এবং সেখানে তিনি ছেলে মেয়ে স্ত্রী সহকারে তিনি বসবাস করতে লাগলেন, তার দায়িত্ব পালন করতে লাগলেন। তো নিয়তি গল্পে এই প্রধান চরিত্র তিনি তার ছেলে মেয়েদেরকে তার বাড়িতে রেখে তার গৃহে পড়াশোনার কাজে তিনি রাখতেন। তো হঠাৎ একদিন তার ছোট ছেলেকে, ছোট একটা ছেলে ছিল আর বড় একটা ছেলে ছিল। ছোট ছেলেকে তার তখন শীতের দিন ছিল, সেই শীতের দিনে এই রোদ পোহানোর জন্য, সকালবেলার রোদ পোহানোর জন্য একটা জায়গায় তিনি রেখে দিলেন এবং বড় ছেলেকে বললে, তুমি ছোট ছেলেকে দেখে রাখ, সে যাতে পড়ে না যায় বা তার কোনো ক্ষতি না হয়, এরকম তিনি ব্যবস্থা করলেন। তারপরে দেখা গেল কি, একটা বিষধর একটা সাপ, পাশে থেকে একটা বিষধর সাপ, গোবরা সাপ, সেই সাপটা আস্তে আস্তে ওই বাচ্চার দিকে চলে আসলো। তখন ওই বড় ছেলেটা ওই সাপকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং ওইখানে ওই রাজার আমলের একটা কুকুর ছিল, সে ওইখানে বসা অবস্থায় ছিল। সে বলল কি, ওই সাপকে আসা দেখে সাপটা যখন ওই বাচ্চাটার কাছাকাছি নিকটবর্তী হয়েছে, তখন করলো কি, কুকুরটা সাপের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং তার সাপের ফোনাটাকে কামড়িয়ে ধরে তার ফোনাটাকে ছিঁড়ে ফেললো। আর ওই সাপটা ওই কুকুরটাকে দংশন করলো। কিন্তু সাপটা যে কুকুরটাকে দংশন করেছে এটা তখন তারা কেউই বুঝতে পারেনি। এই অবস্থায় সে সাপটাকে মেরে ফেললো এবং কুকুরটা তার জায়গায় যে সে বসে পড়ল। এই দৃশ্য দেখে ওই তার বড় ছেলেটা তার বাবা বা মাকে বলল যে একটা কুকুর আমাদের যে কুকুরটা আছে, এই রাজার বাড়ির যে কুকুরটা আছে, এই কুকুরটা রাজার বাড়ির যে কুকুরটা আছে, এই কুকুরটা যে মানুষের উপকার করতে পারে, এটাই এখানে বোঝানো হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা কুকুর ভিন্ন প্রাণী, সে অনায়াসে তার একজন মানুষের অনেক উপকার করতে পারে। তাই আমরা বুঝতে পারলাম। তারপর করলো কি, আস্তে আস্তে ওই কুকুরটা আস্তে আস্তে ঝিমোতে শুরু করলো। তারপরে ঝিমোতে এক পর্যায়ে দেখা গেল তার মাথায় একটু ঘায়ের সৃষ্টি হয়েছে। তখন বোঝা গেল যে ওই সাপটাকে যখন কুকুরটা কামড়িয়ে ধরেছিল, তখন ওই সাপটা কুকুরকে দংশন করেছিল, কিন্তু সেটা আর কেউ বুঝতে পারল না। তারপর আস্তে আস্তে ওই কুকুরটা অসুস্থ হতে লাগে। তারপরে সেখানে তার ওই মাথায়, তার কানে ঘা দেখা দেয়। তারপর আস্তে আস্তে কুকুরটা অসুস্থ হয়ে পড়ল।
অসুস্থ হতে এমন অবস্থা হলো যে ওই কুকুরটার মাথায় ঘা দেখা দিল। সে ঘাটা পুষে এত দুর্গন্ধ সৃষ্টি হলো যে মানুষের আর সহ্য করা কঠিন। তখন তার স্ত্রী বলল, ওই যে লোকটা চাকরি করতে গেছে তার স্ত্রী বলল যে তুমি এই কুকুরটাকে একটা ব্যবস্থা করো, কুকুরটাকে হয় কোথাও রেখে আসো, না হয় যাই হোক একটা ব্যবস্থা করো। তখন সেই লোকটা করলো কি, ওই কুকুরটাকে বাড়ির ঘর থেকে বন্দুকানে কুকুরটাকে গুলি করে মেরে ফেলল। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছ যে একটা প্রাণী সে তার জীবন বিপন্ন করে, সে তার জীবনকে বিপন্ন করে একটা মানুষকে রক্ষা করল, কিন্তু ভাগ্যে এই নির্মম পরিহাস যে লোকটা সে উপকার করল সেই লোকটাই তাকে গুলি করে মেরে ফেলল, তাই না? এটাই হলো নিয়তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারলাম যে এই যে নিয়তি গল্প, হুমায়ুন আহমেদের যে নিয়তি গল্প আমরা পড়াচ্ছি, এই গল্পটার নিয়তি হলো ওই কুকুরের নিয়তি। কুকুর যে এত উপকার করেও সে তার হাতেই মারা গেল, এটাই একবারে নিয়তির নিষ্ঠুর পরিণতি। তো আমরা এই গল্পে একটা কুকুর একটা নিরীহ একটা প্রাণী, সেই প্রাণী যে উপকার করল এই উপকারের কথা আমরা বুঝতে পারি। তো এখন আমরা শিখন ফলের দিকে চলে যাব। এই গল্পে আমরা কি শিখলাম, এই গল্পে আমরা কি পেলাম? যে মানুষ ইচ্ছা করলে কোনো একটা প্রাণীকে, বন্য প্রাণীকে বা গৃহপালিত প্রাণীকে পুষতে পারে। তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা বাড়িতে গিয়ে তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা আর যে সমস্ত বাড়ির কর্মচারী লোকজন আছে তাদের কাছ থেকে তোমরা কিছু টাকা তুলবা। মনে করো ১,৫০০ বা ২,০০০ টাকা সংগ্রহ করবা। এই সংগ্রহ করে তোমরা একটা পোষা প্রাণী, যেমন ধরো ভেড়া একটা নিরীহ প্রাণী, সেই ভেড়া তোমরা কিনতে পারো। এই ভেড়াটা তোমরা বাড়িতে পুষতে পারো, তাকে রীতিমতো খাবার দিতে পারো, তার পরিচর্যা করতে পারো, তার বিক্রি করে তার থেকে পয়সাও পেতে পারো। মনে করো তুমি তোমার বাবার কাছ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে তুমি একটা প্রাণী কিনলা, একটা ভেড়ার বাচ্চা কিনলা ২,০০০ টাকা কিনে সেই প্রাণীটাকে তুমি পালতে শুরু করলা, তার খাবার দেওয়া শুরু করলো। স্কুল থেকে আসে গাছের পাতা পেড়ে তাকে দিলা, কাঁঠাল গাছের পাতা পেড়ে দিলা, আরও ঘাস কেটে এনে দিলা, তারপরে ভাত দিলা। ওই প্রাণী সবই খায়, ভেড়া প্রাণীটা সব জিনিসই খেতে পারে। কাজেই তোমরা একটা ভেড়ার বাচ্চাকে গৃহে পালন করবা। এই ভেড়ার বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তার নাম রাখবা। যেমন ধরো তার নাম রাখলা মিনি। যখন তুমি স্কুল থেকে আসবা, যখন তুমি মিনি বলে ডাক দিবা, তখন দেখবা ভেড়ার বাচ্চাটা দৌড়ে তোমার কাছে চলে আসছে। আর ভেড়াটা অত্যন্ত সুন্দর প্রাণী, তোমরা ইচ্ছা করলে এই ভেড়াটা পালতে পারো। যাই হোক শিক্ষার্থী বৃন্দ, আমরা নিয়তি গল্পের মূল বিষয়বস্তু জানতে পারলাম যে প্রাণী পোষা। তাহলে আমরা প্রাণী কীভাবে পুষবো, প্রাণী কি, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারব। প্রাণী প্রথমে ধরো আমরা এই গল্প থেকে কী শিখলাম? আমরা অনেক সময় ভিডিও দেখি, ভিডিওতে ওই কি বলে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল আরও যে জিওগ্রাফি চ্যানেল, আরও যে সমস্ত চ্যানেলগুলো আছে, যেখানে বিভিন্ন প্রাণী দেখা যায়, প্রাণী সম্বন্ধে জানা যায়, বিভিন্ন প্রাণীর আচরণ, চালচলন, তাদের স্বভাব, এগুলো সম্বন্ধেও জানা যায়। কাজে তোমরা ভিডিও চ্যানেল থেকে
এই প্রাণী সম্বন্ধে তোমরা জানতে পারবা। ঠিক আছে তো নাকি? আচ্ছা, তারপরে দেখো এখন এই যে ভিডিও সিরিয়ালে তোমরা দেখলে বিভিন্ন প্রাণী, বাঘ হরিণকে ধরে খাচ্ছে, সিংহ ওই মহিষকে ধরে খাচ্ছে, এইগুলো হলো হিংস্র প্রাণী। তাহলে হিংস্র হলেও সেইগুলো প্রাণী। আবার যেগুলো গৃহে থাকে এইগুলো হলো গৃহপালিত বা পোষা প্রাণী। তাহলে আমরা পোষা প্রাণী সম্বন্ধে জানতে পারলাম, তাই না? পোষা প্রাণী কোনগুলো? যেমন ধরো গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, আরও অনেক প্রাণী আছে, টিয়া পাখি, এইগুলো আমরা শখ করে পুষতে পারি। হ্যাঁ, তাহলে আমরা প্রাণী পোষার একটা আগ্রহ এখান থেকে জানতে পারব। আর একটা হলো হিংস্র প্রাণী এবং পোষা প্রাণীর আচরণ ও স্বভাব সম্বন্ধে জানতে পারলাম। হিংস্র প্রাণীরা কিন্তু দেখবা চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখবা যে হিংস্র প্রাণীরা ছোট ছোট প্রাণীগুলোকে ধরে ধরে তারা খেয়ে ফেলে, তাই না? এগুলো কিন্তু দেখা যায়। আর এইগুলো তার কি হলো স্বভাব। এই প্রাণীগুলোকে বলা হয় মাংসাশী প্রাণী। বুঝতে পেরেছ? এই প্রাণীগুলো হলো মাংসাশী প্রাণী। তাহলে আমরা প্রাণী দুইভাবে বুঝতে পারি, যে একটা হলো হিংস্র প্রাণী, একটা হলো পোষা প্রাণী। তাহলে হিংস্র প্রাণীগুলোকে আমরা তাদেরকে আমরা পাইতে পারবো না, যেহেতু তারা হিংস্র। কাজে এই হিংস্র প্রাণী আমরা পুষতে যাব না। আর তাহলে আমরা এই পোষা প্রাণীগুলো আমরা পুষব। হিংস্র প্রাণীগুলো স্বভাব, তাদের আচরণ একবারে উগ্র। তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে একবারে সে ধরে পাকড়াও করে খেয়ে ফেলতে পারে, এমনকি মানুষকেও খেয়ে ফেলতে পারে। তাহলে আমরা হিংস্র প্রাণীকে পুষতে যাব না, আমরা পোষা প্রাণী পুষব। এই পোষা প্রাণীগুলো আচরণ অত্যন্ত নরম, এইগুলো নরম স্বভাব। যে ভেড়ার কথা বললাম, তুমি যদি ভেড়ার গায়ে হাত বুলে দাও, দেখবে তোমার কোলে ভেড়ার বাচ্চা ঘুমিয়ে গেছে, এইরকম অবস্থা, তাই না? এবং তারপরে আচরণও ভালো, তোমাকে কোনো সময় তোমাকে আক্রমণ করবে না। কাজেই তোমরা এই প্রাণীগুলো বুঝতে পারো। আচ্ছা, এখন আমরা হুমায়ুন আহমেদের যে সমস্ত সাহিত্য, যে সমস্ত নাটক, যে সমস্ত ছায়াছবি এইগুলো দেখানো হয়েছে, তার আমরা একটা বর্ণনা দিতে পারি। যেমন অয়ময়, হুমায়ুন আহমেদের অয়ময় একটা নাটক, তারপরে হলো হিমু একটা নাটক, এগুলো কিন্তু আমাদের দেশে চলচ্চিত্রে দেখানো হয়। এবং কয়েকটি সিনেমাও তার আছে, যেমন ধরে নাও শঙ্খনীল কারাগার। এই চলচ্চিত্রটি আমাদের খুবই ভালো। এখানে কোনো নাচ গান নেই, এখানে অশ্লীলতা নেই, কিছুই নেই। আমাদের সমাজের যে সমস্ত ঘটনা, সামাজিক যে কর্মকাণ্ডগুলো, এইগুলো এই চলচ্চিত্রে দেখানো হয়। তারপরে ধরে নাও উপন্যাস হলো অয়ময় ইত্যাদি জায়গা। আর চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এই শ্রাবণ মেঘের দিন, শ্রাবণ মেঘের দিনেই সাহিত্যিক হুমায়ুন আহমেদ তিনি ইন্তেকাল করেন হলো 2012 সালে। অর্থাৎ তিনি এই শ্রাবণ মাসে তিনি ইন্তেকাল করেন। এই জন্যে এই চলচ্চিত্রটির নাম রাখা হয়েছিল শ্রাবণ মেঘের দিন। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তোমরা স্বাস্থ্যনীতি মেনে চলবা, তোমাদের লেখাপড়াকে সুন্দর করবা, তোমার পাঠকে সুন্দর করবা।
আমাদের এই সমস্ত চ্যানেলগুলো তোমরা দেখবা, সেখান থেকে কিছু উপকার নেওয়ার চেষ্টা করবা। তোমাদের দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় দিচ্ছি।